ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ দখলের হুমকি দিয়েছিল এবং বাংলাদেশ দখলের জন্য তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিল। তারা যে কোনো সময় বাংলাদেশে হামলা করবে অথবা বাংলাদেশকে দখল করবে। এদিকে এবার সেনাপ্রধানের প্ল্যানে দেশে ফিরতে যাচ্ছে শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বিপদে পড়তে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত কিন্তু যেটা হয়েছে অপারেশন সিন্দুর, দ্যাটস এ টেইলার। এরপরে কিন্তু আরো অনেক পদক্ষেপ গ্রহণ করার আছে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে। সেক্ষেত্রে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার যেন একেবারে চুপসে গেছে, চুপ করে গেছে। পাক ভারত যুদ্ধের প্রভাব বাংলাদেশে কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। পাকিস্তান পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের ওপরে ভারত যে পদক্ষেপগুলো নিয়েছে, এই পদক্ষেপগুলো একে একে যদি বাংলাদেশ উপর নেয়, আপনি কল্পনাও করতে পারবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে যে 1 বছরের মধ্যে বাংলাদেশের কতটা ভয়ানক পরিণতি ঘটতে পারে। আওয়ামী লীগের এই মুহূর্তে কি পরিকল্পনা? বাংলাদেশ জুড়ে যেভাবে ঘটনার ঘন ঘটার, সত্যি কি বাংলাদেশে এমন কিছু ঘটতে চলেছে? ভারত পাকিস্তান তো ইতিমধ্যে যুদ্ধ অবস্থা শুরু হয়ে গেছে, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে তারা ফেরাবে বা শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। যুদ্ধ পরিস্থিতি অবস্থায় কিন্তু এ ধরনের ঘটনা ঘটে যেতে পারে। এখন যদি ভারত কোনোভাবে কোনো ধরনের স্ট্রাইক করা শুরু করে, যেভাবে পাকিস্তানে করেছে সেভাবে বাংলাদেশেও যদি করা শুরু করে, তাহলে বাংলাদেশ এখানে জবাব দিতে হবে এবং জবাব দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু বিষয়টা আরো জটিল। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক, আপনারা সকলেই ইতিমধ্যে ভিডিও শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয় হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। ভারত যে পদক্ষেপগুলো নিয়েছে, এই পদক্ষেপগুলো একে একে যদি বাংলাদেশ উপর নেয়, আপনি কল্পনাও করতে পারবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে যে 1 বছরের মধ্যে বাংলাদেশের কতটা ভয়ানক পরিণতি ঘটতে পারে। আজকে আমরা সারাদিন ভারত বিরোধিতা করি। আমি শুরুতেই যদি বলি প্রাকৃতিক সম্পদ, আপনারা জানেন যে পাকিস্তানের সিন্ধু নদীর জল বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এই সিন্ধু নদীর জল যদি পাকিস্তান না পায়, পাকিস্তানের সিন্ধু নদের অববাহিকায় যে বিশাল চারণভূমি মরুভূমিতে পরিণত হবে, বিশেষ করে পাঞ্জাব প্রদেশ শেষ, কৃষিকাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এই পদক্ষেপটা যদি আজকে ভারত বাংলাদেশের উপর নেয়, কি পরিণতি হবে আপনি চিন্তা করেন। এখন আসুন বাণিজ্য। ভারত যদি টোটালি বাণিজ্য আমাদের সাথে বন্ধ করে দেয়, কি হবে একবার আপনার মাথায় কি চিন্তাটা ঘোরে? আজকে পেঁয়াজ খাচ্ছেন 60 টাকা কেজি, তাই না? 2 মাসের মধ্যে 600 টাকা কেজি খাবেন। আরো 2 মাস যেতে যেতে আমাদের নিজস্ব আবাদের যে পেঁয়াজ আমরা যে চাষ করি, সেই চাষের পেঁয়াজ যখন শেষ হয়ে যাবে, তখন 600 টাকা কেজি আপনার পেঁয়াজ খেতে হবে। আপনি ভারত বিরোধিতা ভারত বয়কট করে আপনি লাফাচ্ছেন, কিন্তু যার অসুস্থতা তিনি বোঝেন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে পাকিস্তানের সাথে ভারতের আকাশ সীমা পাকিস্তানের জন্য ভারত বন্ধ করে দিয়েছে। পাকিস্তানও সেটি করেছে। পাকিস্তান ভারতের ম্যাপটা দেখবেন যে এক পাশে 3300 কিলোমিটার বর্ডার ভারত পাকিস্তানের এক পাশ দিয়ে, কিন্তু বাংলাদেশের ম্যাপটা আপনি দেখুন 4 পাশ দিয়ে ঘেরা। ভারত যদি আপনার আকাশ সীমা বন্ধ করে দেয়, আপনি ভয়ঙ্কর বিপদে পড়ে যাবেন। এবং আরো উদ্বেগের বিষয়, আমাদের সীমান্ত হচ্ছে ভারত আর মিয়ানমার। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, দখলদার সরকার, মিয়ানমারের সাথেও কূটনৈতিক সম্পর্ক খারাপ করে ফেলেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিতে গিয়ে। মিয়ানমারের সাথে ভারতের সম্পর্ক চমৎকার, মিয়ানমার সরকারের সাথে, কারণ মিয়ানমারে ভারতের খুব বড় ধরনের বিনিয়োগ আছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতুয়াতে রাখাইন রাজ্যের সিতুয়াতে ভারতের গভীর সমুদ্র বন্দর আছে। এছাড়া কূটনৈতিকভাবে অত্যন্ত খুব ভালো সম্পর্কের একটা দু দেশের। সেই ভারত যদি মিয়ানমারকে বলে, কিংবা মিয়ানমারও যদি চিন্তা করে যে ভারত আকাশসীমা বন্ধ করে দিয়েছে, আমিও আকাশসীমা বন্ধ করে দেব, আপনি কোথায় যাবেন? আপনি বাংলাদেশ থেকে উড়াল দিয়ে কোথায় যাবেন? এই যে দখলদার সরকারের যারা আছেন, পাকিস্তানপন্থী যে সরকারটি বর্তমানে, আপনি পালিয়ে যাবেন? আপনি কিন্তু পালিয়েও যেতে পারবেন না। এই যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়াতে পাকিস্তানপন্থী জনগোষ্ঠীর ইতিমধ্যে কপালে ভাঁজ শুরু হয়ে গেছে, চিন্তার ভাঁজ শুরু হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি না ভারত বাংলাদেশকে হামলা করবে কিংবা বাংলাদেশের জঙ্গি আস্তানায় হামলা করে ভেঙে দেবে। কিন্তু ভারত অন্ততপক্ষে যদি ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, আকাশ পথে যদি মারতে চায়, আপনাকে মেরে শেষ করে দিতে পারে। আজকে ভারত পাকিস্তান যুদ্ধ হওয়াতে এই যে বাংলাদেশ ধ্বংসকারী সমন্বয়করা আছে না, তাদের ইতিমধ্যেই পাকাপা শুরু হয়ে গেছে। জামাতের আমির ইতিমধ্যে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এই যুদ্ধ নিয়ে, যুদ্ধটা কূটনৈতিকভাবে সমাধান হবে ইত্যাদি। জামাত পাকিস্তানপন্থী যে জামাতের আমিরের ফেসবুক পোস্টের কমেন্টে গিয়ে দেখুন, এই জামাতিরা বলছে যে পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ। মুর্দাবাদ কে হবে? ভারত যদি ইনিশিয়েটিভ নেয়, ভারত হাতে মারবে, পানিতে মারবে। বাংলাদেশের লেজ ইতিমধ্যেই পাকিস্তান কেটে দিয়েছে ভারতের সাথে।
কি চমৎকার সম্পর্ক ছিল। 54 বছর, বিশেষ করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর থেকে সম্পর্কটা এত চমৎকার। আর গত 1.5 দশকে সম্পর্কটা আমরা এতটা নির্ভরশীল হয়েছিলাম ভারতের সাথে, কিন্তু গত 9 মাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সম্পর্কটা ধ্বংস করে দিয়েছে। আজকে ভারত যদি পাকিস্তানের উপর যে ব্যবস্থাগুলো নিয়েছে সেগুলো যদি নিতে শুরু করে, বাংলাদেশ ভয়াবহভাবে একটা অবরুদ্ধ জনপদ হবে। খাদ্য নেই, জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, পৃথিবীর সাথে যোগাযোগ নেই, যাতায়াত নেই, এমন একটা পরিবেশ পরিস্থিতি করে ফেলতে পারে শুধুমাত্র ভারত এবং মায়ানমার যদি চায়। আমি চাই না আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ওই পরিণতিতে যাক। আজকে এই যে এই সম্পর্কটা, এই পরিস্থিতিটা উত্তরণের উপায় কি? এখানে পাকিস্তানপন্থী সরকার এবং এখন এই মুহূর্তে যারা দাপিয়ে বেড়াচ্ছে পাকিস্তানপন্থী জনগণ, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা কথা বলতে পারছি না, আমরা কথা বললে সে কথা হুমকি আসছে নানা রকম। এর থেকে উত্তরণের উপায় কি? এর থেকে উত্তরণ এই পাকিস্তানপন্থী সরকারের অবসান। বাংলাদেশের জনগণই বলবে, মাপ চাবে, ক্ষমা চাবে যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ সরকারটি দরকার। কারণ এই সরকারটি হচ্ছে পাকিস্তানপন্থী, আমরা এই সরকারের সাথে নেই এই কারণে যে ভারত আমাদেরকে নানা রকম অপরাধ আরোপ করেছে। সেই দিনটা মনে হয় খুব শীঘ্রই ঘনিয়ে আসছে, যার কারণে আজকে জামাত সমন্বয়ক তাদের কপালে চিন্তার ভাঁজ। আমরা আপনাদের সাথে আছি, পাকিস্তানকে বলছে আমরা আপনাদের সাথে আছি। ভারতের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ পাকিস্তানের সাথে আছে। দুদিন আগেই বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাকদারকে এই বার্তা দিয়েছিলেন। মঙ্গলবার রাতে 1:05 সময় ভারতে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে বেছে বেছে চুনচুনকে 9টি জঙ্গি ঘাঁটি নষ্ট করে দেওয়া হয়। এখন বাংলাদেশ আর সাপোর্ট দিচ্ছে না পাকিস্তানকে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে এই পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার এলাকাগুলোতে, কারণ এই অন্তর্বর্তী সরকারের সাথে সেই জঙ্গিপন্থী পাকিস্তানের একেবারে মাখো মাখো সম্পর্ক গড়ে উঠেছিল, যার সুবাদে বর্তমানে এই অপারেশন সিন্দুরের মাধ্যমে সিন্দুরকে কন্ডাক্ট করার পরেও ভারত সরকারের তরফ থেকে কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ, দেখুন বলা হচ্ছে যে অপারেশন সিন্দুরের সাফল্য, বাংলাদেশ বর্ডারে কড়া নজরদারি বিএসএফ এর। কারণ কি? কারণ হলো এই অন্তর্বর্তী সরকার পাকিস্তানের জঙ্গিদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে। এমন অনেক অভিযোগ আছে, কোনো রকম ভিসা, কোনো রকম যাচাই পাচাই পত্র ছাড়াই পাকিস্তানের জঙ্গিদেরকে বাংলাদেশে ঢুকিয়ে আশ্রয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদেরকে ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। পাকিস্তানের করাচি থেকে বিভিন্ন অস্ত্র শস্ত্র আছে, যেগুলো এই অন্তর্বর্তী সরকারের হাত দিয়েই এই বাংলাদেশে বসে থাকা পাকিস্তানি জঙ্গিদের হাতে পৌঁছে যাচ্ছে, যার ফলে কিন্তু বাংলা সীমান্ত, পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকাও কড়া নজরদারির প্রয়োজন। যার জন্যই কিন্তু বিএসএফ এর তরফ থেকে কড়া অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। হাই অ্যালার্টে রয়েছে ভারতের বিএসএফ এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সীমান্তে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে হকামার্কা বাংলাদেশের মিডিয়াগুলো কি প্রচার করছে, তারা বলছে যে রাফায়েল MiG-29 সহ 5টি বিমান, যুদ্ধ বিমান ভূপতিত করেছে পাকিস্তান। কোনো চিহ্ন নেই পাকিস্তানে, ভারতের বিমান পড়ে আছে, কোনো চিহ্ন নেই। এবং যে ছবিটা নিয়ে যারা নাচানাচি করছে, এই হকামার্কারা বোঝে না সেটি ভারতের যে ড্রোন, সেই ড্রোনের একটা অংশ। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতের তরফ থেকে এর কোনো প্রতিক্রিয়া জারি করার প্রয়োজনই হয়নি, কারণ যে হামলাগুলো করা হয়েছে সেগুলো কিন্তু LOC কে ক্রস করে নয়, LOCর মধ্যে থেকেই হামলাগুলো করা হয়েছে হাই রেঞ্জের মিসাইলের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছে তার বন্ধু দেশ ইসরায়েল। এরই সাথে শান্তির বার্তা দিয়েছে, আপনারা শান্ত হন, শান্তির বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, UAE, চীন, ব্রিটেন সহ বেশ কিছু দেশ। আপনাদের জানিয়ে দিই ভারত কিন্তু যেটা হয়েছে অপারেশন সিন্দুর, দ্যাটস এ টেইলার। এরপরে কিন্তু আরো অনেক পদক্ষেপ গ্রহণ করার আছে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে। সেক্ষেত্রে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার যেন একেবারে চুপসে গেছে, চুপ করে গেছে। অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান দুদিন আগেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাকদারকে যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন, সেই হাত সম্ভবত এখন এই অন্তর্বর্তী সরকার গুটিয়ে নিচ্ছেন। অন্তর্বর্তী সরকার বুঝে গেছে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না, তাহলে এই হাত হয়তো থাকবে না। পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সীমান্তে ভারত এমন একটা পদক্ষেপ নিয়েছে যেটা আমাদের দিক থেকে খুব কঠোরভাবে প্রতিবাদ করা দরকার। ভারত ফাজলামো করছে ফর শিওর। সেটা হলো খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে 66 ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ। এখানে ব্যাপারটা এইরকম, ভোরে মাটিরাঙ্গা উপজেলা 40 বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে 3 পরিবারের 27 জন এবং আরেকটা পানছড়ি উপজেলার বিওপি দিয়ে 24 জন এবং আরেক জায়গায় মোট 66 জনকে অনুপ্রবেশ করানো হয়েছে। ব্যাপারটা কীরকম? তারা প্রত্যেকেই ভারতের গুজরাটের, তারা বলছেন গুজরাটের বাসিন্দা, ভারতীয় নাগরিক, তারা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন। মাটিরাঙ্গা উপজেলায়
অবৈধভাবে অনুপ্রবেশকারীদের এর মধ্যে একজন আছেন, তিনি জানতে পেরে কমান্ডারের কাছে যান, সেখানে বলেন। এখানে ব্যাপারটা এরকম যে তাদেরকে গুজরাটের যে বাসিন্দারা পাওয়া গেছে তাদের বক্তব্যটা হচ্ছে এরকম, তাদের প্রথমে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে আসা হয় এবং 114 বিএসএফ এলকে পাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করান। এর আগে চোখ বেঁধে প্রায় 1 ঘন্টা হাঁটিয়ে বাংলাদেশ সীমান্তের ভিতরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ। এর আগে গুজরাট থেকে 2টি বিমান যোগে 450 জনকে নিয়ে আসা হয়। আমরা কিছুদিন আগেই দেখেছি গুজরাটে ধরপাকড় হচ্ছে এবং সেখানে বাংলাদেশি এই অভিযোগ দিয়ে কয়েক হাজার জনকে ধরা হয়েছে। বিবিসি বাংলা 29 এপ্রিল একটা রিপোর্টে জানাচ্ছে যে সেখানে 450 জন, মানে 6000 মানুষকে তারা গ্রেফতার করেছিল, 450 জনকে নিশ্চিতভাবে বাংলাদেশি বলে তারা চিহ্নিত করছে। আমরা সেই দিকে খুব বিস্তারিত যাব না, আমরা প্রাথমিকভাবে ধরে নেই, তর্কের খাতিরে ধরে নেই যে 450 জন আসলে বাংলাদেশি নাগরিক। যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকে, এই আলাপ অবশ্য আমরা দীর্ঘদিন থেকে করেছি, ভারতে গিয়ে ভারতের আহামরি অবস্থা না, সেখানে বাংলাদেশের লোকজনকে যেতে হবে, সত্যিই তাই। তারপর আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি 450 জন বাংলাদেশি নাগরিক। যদি সেটা হয়ে থাকে যে অসভ্যতার দেখানো হলো, সীমান্তে তাদেরকে ফেলে রেখে চলে যাওয়া হলো, পুশিল করানো হলো, এটা তো লিস্ট কোনো কূটনৈতিক নর্মসের মধ্যে পড়ে না। তারা কি বাংলাদেশের সাথে কথা বলেছিল, সরকারের সাথে কথা বলেছিল? এই প্রশ্নগুলো আমরা করতে চাই, করতে হবে। এবং এই ধরনের লোকজনকে ঠেলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশের সীমান্তরক্ষীদের কঠোরভাবে দাঁড়াতে হবে, এটা খুব জরুরি। কারণ হলো এরা কারা আমরা এখনো নিশ্চিত নই। আমি আবারও বলছি, তর্কের খাতিরে বলছি, যদি এরা সেটা হয়েও থাকে তাহলে তো পরবর্তীতে তারা এই প্রবণতা চালিয়ে যাবে, বাংলাভাষী মুসলিম ভারতীয়দেরকে ইনডিসক্রিমিনেটলি বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে। আর রোহিঙ্গারা আছে, এর আগে ভারত তাদের এলাকায় যেসব রোহিঙ্গা চলে গিয়েছিল তাদের দিকে, তাদেরকেও ধরে ধরে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি কোথাও দেখলাম যে অন্যান্য সীমান্তে একই ধরনের প্রবণতা ভারতের আছে। আমরা এটাকে একটা স্পষ্ট উস্কানি হিসাবে দেখব এবং এখন যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে কি লাগবে না, অ্যাটলিস্ট যে সংঘর্ষ প্রাথমিকভাবে হয়েছে সেটা নিয়ে অনেক বেশি মনোযোগ সবার, এই সুযোগটা ভারত নিয়েছে, এটা মনে করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে এবং বাংলাদেশকেও তারা অস্থির করার একটা প্রবণতা দেখাচ্ছে, আমরা এটা এভাবে ইন্টারপ্রেট করতে পারি। আমাদের সরকারের উচিত হবে এই যাদেরকে এভাবে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে পুশব্যাক করা, এটা আমি সিরিয়াসলি মনে করি। পুশব্যাক করা, ভারতকে কঠোরভাবে এটার প্রতিবাদ করা, যেন এই প্রবণতা তারা চালিয়ে না যায়। বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে এভাবে গিয়েও থাকে তাহলে তাদের জন্য সম্মানজনকভাবে বাংলাদেশে, এবং তারা যদি সেখানে অবৈধভাবে থাকে, সম্মানজনকভাবে বাংলাদেশে ফেরত আসার ব্যবস্থা করতে হবে। এই প্রসঙ্গে আমরা একটু বলে রাখবো, বাংলাদেশ সরকারের আসলে পাল্টা ব্যবস্থা নেওয়ার চিন্তা করা উচিত। বহু ভারতীয়, হাজার হাজার ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে থাকে, 2 রকম অবৈধতা আছে, ভিসার মেয়াদ পার হয়ে গেছে তারপরও আছে, আবার অবৈধতা এরকম যে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে চাকরি করে রীতিমতো, একটা গ্যাপ দিয়ে ভারত থেকে ঘুরে এসে, এরকম নানান অবৈধ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে, বিরাট অঙ্কের বিদেশি মুদ্রা তারা নিয়ে যায় বৈধ এবং অবৈধ চ্যানেলে। আমাদের সরকারের উচিত ভারতের তাদের উপরে ক্র্যাকডাউন চালানো, এই অবৈধ নাগরিকদের এমনি সরিয়ে দেওয়া দরকার। বাংলাদেশে তরুণদের মধ্যে বেকারত্বের মারাত্মক সমস্যা আছে, এগুলো তরুণদের চাকরি নিশ্চিত করার জন্য খুব ভালোভাবে কাজ করতে পারে এবং আমার মনে হয় এই ধরনের পাল্টা ব্যবস্থা বাংলাদেশ থেকে নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। ভারতের মতো দেশ এসব ফাজলামো করবে এবং এসব ফাজলামো আসলে পাল্টা কঠোরতা দিয়েই আসলে এটার বিরুদ্ধে দাঁড়ানো দরকার। আমার মনে হয় সরকারের সবগুলো অপশন এক হলো, যাদেরকে এভাবে দিয়ে যাবে তাদেরকে পুশব্যাক করা এবং কেন আমার সাথে আলোচনা ছাড়া এসব করা হয়েছে এটার জন্য ভারতকে জবাবদিহির আওতায় আনা, এবং বাংলাদেশে এটা ইভেন এদেরকে পাঠাক বা না পাঠাক, বাংলাদেশে যেসব ভারতীয় অবৈধভাবে আমাদের সন্তানদের, আমাদের ভাইদের, আমাদের এই মাটির সন্তানদের বেকার রেখে প্রচুর টাকা পয়সা নিয়ে যায়, সেটার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা অনতিবিলম্বে। আজকে স্পেসিফিক্যালি পদ্মার ওপারের 21টি জেলার 5.5 কোটি মানুষের কাছে আমি একটি অনুরোধ করতে চাই এবং তাদেরকে জাস্ট একটু পদ্মার ওপারের 5.5 কোটি মানুষের কাছে আমি একটি বিষয় তুলে ধরতে চাই যে আপনারা শুধু একবার চিন্তা করে দেখবেন যে আপনাদের জন্য আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের জন্য, আপনাদেরকে ভালোবেসে আপনাদের জন্য কি করেছে, শুধু এইটুকু আপনারা একবার বিবেচনা করে দেখবেন। দেখেন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে, ছাত্র রাজনীতি করার সুবাদে আমার বিভিন্ন জেলার মানুষের সাথে যোগাযোগ ছিল এবং পদ্মার ওপারে বিভিন্ন জেলায় আমার যাতায়াত ছিল। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভাপতির বাড়িতে আমার নিয়মিত একটা যাতায়াত ছিল, যার জন্য ওই পদ্মার ওপারের বিষয়গুলো সম্পর্কে, যাতায়াত সম্পর্কে আমার মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি যখন ওই পদ্মা পার হয়ে যখন ওই এলাকায় যেতাম, কি অবর্ণনীয় কষ্ট
সকালে রওনা দিতাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, পদ্মার এপারে গেলে ফেরি ওপারে, ফেরি নাই, কুয়াশা, এরকম কারণে সারাটা দিন লেগে যেত। রাতের বেলায় ওখানে যেতাম, টায়ার্ড লাগতো, ঘুমিয়ে পড়তাম। ওদিন আর কিছু করা হতো না, পরের দিন সকালে উঠে টায়ার্ডনেস নিয়ে ঘুম থেকে উঠতে হতো। পরের দিন পর্যন্ত এই জার্নির এই ক্লান্তিটা দেহের মধ্যে থাকতো। তাহলে এই পদ্মা পারের মানুষের কত বড় অবর্ণনীয় কষ্ট ছিল আপনারা একবার চিন্তা করে দেখেন। যে সেতুর আগে, এই পদ্মা সেতু হওয়ার আগে পদ্মার ওপারের মানুষের জীবনটাই যেন আটকে ছিল এই পদ্মা সেতুর কারণে। যে পদ্মা সেতু ছাড়া যেন মানুষের জীবনটাই, পুরো পদ্মার ওপারের মানুষের জীবনই যেন আটকে ছিল। দেখেন, শীতের কুয়াশার কারণে শীতকালে পদ্মা সেতু ফেরি চলাচল বন্ধ ছিল। তীব্র ঝড়ের কারণে, স্রোতের কারণে বর্ষার সময় ফেরি চলাচল বন্ধ থাকতো। শুকনো মৌসুমে ফেরি আটকা পড়ত। এই সমস্যাগুলোর কারণে অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা, তারপরে স্টুডেন্টরা যারা ভর্তি পরীক্ষা দিতে যেত, কাঁচা সবজির ট্রাক, চাকরির পরীক্ষা, বিদেশে যাত্রা, এই কাজগুলো, জনজীবনে এই গুরুত্বপূর্ণ কাজগুলো প্রায় অনিশ্চিত হয়ে পড়ত এই পদ্মা নদীর কারণে, এই পদ্মা সেতুটি না হওয়ার কারণে। এখন শেখের বেটি কি করে দিল? তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে, রিস্ক নিয়ে, এই যেই ইনুসের কে আপনারা দু একজন যারা সমর্থন করেন, এই ইনুস এই পদ্মা সেতুর ফান্ডিং বন্ধ করে দিয়েছিল। শেখের বেটি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে, ওয়ার্ল্ড ব্যাংকে চ্যালেঞ্জ করে নিজস্ব ফান্ডিংয়ে পদ্মা সেতু করে দিয়েছে আপনাদের জন্য। শেখের বেটি পারতো না? একবার শুধু নিজেকে প্রশ্ন করে দেখেন। যদি মানুষ হন, আপনাদের যদি ন্যূনতম পরিমাণ মনুষ্যত্ব থাকে, তাহলে আপনারা একবার প্রশ্ন করে দেখেন যে আপনারা, শেখের বেটি তো পারতো যে ও ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর ফান্ড বন্ধ করে দিয়েছে, আমি এই পদ্মা সেতু করতে পারি না, পারবো না। এই উসিলা দিয়ে শেখের বেটি তো পদ্মা সেতু বন্ধ করে দিতে পারতো, তাই না? এই কারণে তো পদ্মা সেতুটা শেখের বেটি বন্ধ করে দিতে পারতো। কিন্তু শেখের বেটি চ্যালেঞ্জ দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে দাঁড়িয়ে, ইউনুসের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাদের জন্য এই পদ্মা সেতু করে দিয়েছে। তাহলে আপনারা ভেবে দেখেন, শেখ হাসিনা প্রত্যেকটি কাজ আপনাদের জন্য, এই জনগণের জন্য জীবনের চ্যালেঞ্জ দিয়ে আপনাদের জন্য করছে। কিন্তু আপনারা কি করলেন? একবার শুধু ভেবে দেখেন, যদি মানুষ হয়ে থাকেন, জীবনে একবার নিজেকে একবার প্রশ্ন করুন। দ্বিতীয়ত, যে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, কালনা সেতু, বরিশাল বিমানবন্দর, ফরিদপুর বিশ্ববিদ্যালয়, পায়রা পোর্ট, বেনাপোল সহ, পায়রা পোর্ট সহ আপনাদের এই কাজগুলো শেখ হাসিনা আপনাদের করে দিয়ে আপনাদের জীবন মান সবকিছু উন্নত করেছে। এই কাজগুলো শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়ে করেছে, না করলেও পারতেন। উনি রাষ্ট্রের উন্নয়ন করতে গিয়ে, দেশের উন্নয়ন করতে গিয়ে অনেক কিছুই করতে পারেন নাই। ইন্টারন্যাশনালি লবিং, এইগুলো অনেক কিছু করতে পারেন নাই। তাই আপনাদেরকে বলবো যে যদি মনে করেন শেখের বেটি আপনাদের জন্য কিছু করেছে, তাহলে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নেন বাংলাদেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে আস্থা।
সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।